অনুরোধ করব অবশ্যই আপনারা একটু মিউট রাখবেন আপনাদের নিজেদের স্পিকার গুলো, এবং আপনাদের এই প্রেজেন্টেশনের সময় যদি কোনো কোশ্চেন মনে জাগে বা কোনো সাজেশন দেওয়ার মতো থাকে একটু নোট করে রাখবেন। ঠিক প্রেজেন্টেশনটা শেষ করেই আমরা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনে যাব, সেখানে আপনারা আপনাদের বক্তব্যগুলো রাখতে পারবেন। তো আমি শুরুতেই প্রেজেন্টেশনটা শুরু করছি, আপনারা একটু জাস্ট সবাই মিউট করে নেন প্লিজ। ধন্যবাদ সবাইকে আরো একবার। আজকে আমাদের ট্রেনিং এর বিষয়বস্তু অনলাইন ট্রেনিং ফেজ 6 অন লঞ্চিং অফ ডিসেন্ট্রালাইজড এজেন্ট ক্যাশ পিকআপ রেমিটেন্স সিস্টেম। আমরা এটা ফেজ 6 বলতেছি এই কারণে, এর আগে আমাদের অন্য এজেন্ট আউটলেট গুলো নিয়ে আমরা 5টা ট্রেনিং সেশন করেছি। আজকে 6ষ্ঠ দিনের মতো আপনাদেরকে নিয়ে আমাদের আজকে ট্রেনিং সেশনটা। তো বেসিক্যালি আপনারা জানেন ক্যাশ পিকআপ রেমিটেন্স গুলো পেমেন্টের জন্য আপনারা একটা রেমিটেন্স সিস্টেম ইউজ করে থাকেন, ডিবিপিএল রেমিটেন্স সিস্টেম। তো যে রেমিটেন্স সিস্টেমের মাধ্যমে বর্তমানে আপনারা রেমিটেন্স গুলো হেড অফিসে রিকোয়েস্ট পাঠিয়ে থাকেন এবং হেড অফিস থেকে কনফার্ম করলে দেন আপনারা কাস্টমারকে টাকাটা ডেলিভারি দেন রিসিট প্রিন্ট নিয়ে। তো সেই ক্ষেত্রে আপনারা জানেন রেমিটেন্স পেমেন্টে কিছু কিছু কোনো সময় হয়তো একটু লম্বা কিউ হয়ে যেত, অর্থাৎ হেড অফিসের কনফার্মেশনটা আপনারা একটু পেতে সময় লাগতো। সেই ক্ষেত্রে কি কত দ্রুত বা কোন রেমিটেন্স গুলো আপনারা আরো দ্রুততম সময়ে সহজে কাস্টমারকে দিতে পারবেন, আমাদের সেই জন্য একটা নতুন সিস্টেম ডেভেলপ হয়েছে, ডিসেন্ট্রালাইজ এজেন্ট ক্যাশ পিকআপ রেমিটেন্স সিস্টেম। তো কিভাবে এই সিস্টেমে কাজ করবেন বা কিভাবে একটা ক্যাশ পিকআপ রেমিটেন্স পেমেন্ট হবে, সেটাই আমাদের প্রেজেন্টেশনে আজকে মূল বিষয়বস্তু। তো ক্যাশ পিকআপ রেমিটেন্স পেমেন্ট প্রসেস ফলো ইন ডিসেন্ট্রালাইজড এজেন্ট রেমিটেন্স সিস্টেম। এটা উপরে ওঠানো যায় না এটা। শুরুতে আমরা দেখবো যে ডিউটিস অফ টেলার আমরা বলতেছি আপনারা যারা এজেন্ট আউটলেট গুলোতে রেমিটেন্স পেমেন্ট করে থাকেন তাদেরকে ব্যাংকের ভাষায় টেলার বলা হয়ে থাকে। তো রেমিটেন্স পেমেন্টের জন্য আপনাদের ডিউটি গুলো কি, প্রথমেই খুব ইম্পর্টেন্ট যে ডিউটিটা সেটা হলো কাস্টমারের ভেরিফাই বেনিফিশিয়ারি আইডেন্টিটি, অর্থাৎ বেনিফিশিয়ারি আইডেন্টি বেনিফিশিয়ারি যে ভ্যালিড ফটো আইডি দিয়ে থাকে সেই আইডিটা আসলে জেনুইননেস চেক করে নেবেন যে আসলে এটা জেনুইন কিনা বা ছবিযুক্ত ফটো আইডি কিনা, বা রেমিটেন্স পেমেন্টের জন্য যে আইডি গুলো আমরা অ্যাকসেপ্টেবল। আপনারা জানেন যে এই মুহূর্তে আমরা কাস্টমারের এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে রেমিটেন্স পেমেন্ট করে থাকি। সুতরাং একটা কাস্টমার রেমিটেন্স যখন নিতে আসবে আপনারা প্রথমে দেখবেন সে ফটো আইডিটা নিয়ে আসছে কিনা এবং ফটো আইডিটা এনআইডি পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স কিনা। তারপরে আরেকটা জিনিস ইনশিওর করতে হবে অবশ্যই আমাদের এজেন্ট ওনার ভাইদেরকে, সেটা হলো যে কাস্টমার ফিজিক্যালি রেমিটেন্স পেমেন্ট ক্যাশ পিকআপ রেমিটেন্স পেমেন্ট নিতে গেলে কাস্টমারকে ফিজিক্যালি আউটলেটে আসতে হবে এবং তার কোনো প্রতিনিধি আত্মীয় স্বজন বা তার ফ্যামিলির কেউ ওই কাস্টমারের পক্ষে টাকা নিতে পারবেন না। রেমিটেন্সের টাকা অবশ্যই যার নামে টাকাটা এসেছে তাকেই ফিজিক্যালি এজেন্ট আউটলেটে আসতে হবে, এটা ইনশিওর করবেন। সেকেন্ড হলো যে রেমিটেন্সের যে ইনফরমেশন গুলো আমাদের রেমিটেন্স সিস্টেমে ইনপুট দিতে হয়
সেই ইনফরমেশনগুলো অবশ্যই কারেক্ট এবং কমপ্লিট হতে হবে। কারেক্ট কি রকম, অনেক সময় দেখা যায় আপনারা বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার বা তার এনআইডি নাম্বার ইনপুট দিয়ে থাকেন অথবা পাসপোর্ট নাম্বার ইনপুট দিয়ে থাকেন, যেটা নাকি ইনকমপ্লিট। বা অনেক সময় একজনের পাসপোর্ট নাম্বার আরেকজনের রেমিটেন্সের এগেনস্টে আপনারা ইনপুট দিয়ে থাকেন। এইগুলো ক্ষেত্রে আপনাদেরকে আরো একটু সতর্ক হতে হবে। কোনোভাবেই ভুল বা অসম্পূর্ণ কোনো তথ্য রেমিটেন্স সিস্টেমে ইনপুট দেওয়া যাবে না। আর একটা হলো কোনো অসত্য বা ফলস ইনফরমেশন রেমিটেন্সে ইনপুট দেওয়া যাবে না। কিরকম, অনেক সময় দেখা যায় বেনিফিশিয়ারি হয়তো বলে আমার মোবাইল নাম্বার নেই। আপনারা এই যখন তার মোবাইল নাম্বার থাকবে না, তার কাছ থেকে ডেফিনেটলি একটা মোবাইল নাম্বার দিতে হবে। তার ফ্যামিলির বা তার রিলেটিভের একটা মোবাইল নাম্বার অবশ্যই নেবেন, কিন্তু সেই মোবাইল নাম্বারটা আমাদের এজেন্ট আউটলেট ওনাদের কোনোভাবেই দেওয়া যাবে না। অথবা যেন তেন একটা নাম্বার, মোবাইল নাম্বারের যে ঘরটা আছে সেখানে দিয়ে এই রেমিটেন্সটা পেমেন্ট করা যাবে না। মানে মোবাইল নাম্বারটা অবশ্যই আপনারা সাজেস্ট করবেন যে টাকা নিতে আসছে তার মোবাইল নাম্বার। যদি কোনো কারণে তার নিজস্ব মোবাইল নাম্বার না থাকে, তাহলে অবশ্যই তার ফ্যামিলির বা তার রিলেটিভদের মধ্যে কারো একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে এবং ওই মোবাইল নাম্বারটা রেমিটেন্স সিস্টেমে আমাদের ইনপুট দিতে হবে। তো এর আগে আমরা বলছিলাম যে রেমিটেন্স পেমেন্টের জন্য কি কি আইডি ভ্যালিড হিসেবে আমরা অ্যাকসেপ্ট করে থাকি। 3 ধরনের আইডি আমরা অ্যাকসেপ্ট করে থাকি। একটাকে আমরা বললাম এনআইডি, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স। এই 3 ধরনের আইডি আমরা রেমিটেন্স পেমেন্টের জন্য অ্যাকসেপ্ট করে থাকি। তো আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের 65টা এক্সচেঞ্জ হাউসের সাথে কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট আছে রেমিটেন্স পেমেন্টের জন্য। তো ক্যাশ পিকআপ রেমিটেন্স পেমেন্টের জন্য এই 65টা এক্সচেঞ্জ হাউসের মধ্যে 8টা এক্সচেঞ্জ হাউস আছে, যে এক্সচেঞ্জ হাউসগুলোর সাথে আমাদের রেমিটেন্স সিস্টেমের এখনো কানেক্টিভিটিটা এস্টাবলিশ হয়নি, অর্থাৎ ডাইরেক্ট কানেক্টিভিটিটা এখনো এস্টাবলিশ হয়নি। আমাদের আইটি টিম কাজ করতেছে, হয়তো অদূর ভবিষ্যতে তাদের সাথেও কানেক্টিভিটি হবে। কিন্তু এই মুহূর্তে এই 8টা এক্সচেঞ্জ হাউসের সাথে আমাদের সিস্টেমের কানেক্টিভিটি না থাকার কারণে ওই 8টা এক্সচেঞ্জ হাউসের রেমিটেন্স পেমেন্টের জন্য তাদের নিজস্ব ওয়েবসাইটে লগ ইন করে রেমিটেন্স পেমেন্ট করতে হয়। এই রেমিটেন্স হাউসগুলো বা এক্সচেঞ্জ হাউসগুলোকে আমরা রেমিটেন্সের ভাষায় বলে থাকি ওয়েব বেসড রেমিটেন্স। তো আর এই 65টার মধ্যে বাকি যে 57টা এক্সচেঞ্জ হাউস আছে তাদেরকে আমরা বলি নন ওয়েব বেসড রেমিটেন্স। কেন? ওই এক্সচেঞ্জ হাউসগুলোর সাথে আমাদের রেমিটেন্স সিস্টেমের অলরেডি কানেক্টিভিটি হয়ে গেছে এবং তাদের ক্যাশ পিকআপ রেমিটেন্স গুলো পেমেন্ট করার জন্য ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটে ঢুকেই সরাসরি রেমিটেন্স গুলো পেমেন্ট করা যায়। ফার্দার এক্সচেঞ্জ হাউসের ওয়েবসাইটে ঢুকতে হয় না। এই জন্য আমরা এই এক্সচেঞ্জ হাউসগুলোকে বলে থাকি নন ওয়েব বেসড রেমিটেন্স। তো কিভাবে আমরা এখন ওয়েব বেস বা নন ওয়েব বেস রেমিটেন্স হাউসগুলো রেমিটেন্স পেমেন্ট করব, সেটা এজেন্ট আউটলেট থেকে, সেটাই আমরা দেখব। আমরা বলছিলাম যে 8টা এক্সচেঞ্জ হাউসের সাথে আমাদের রেমিটেন্স সিস্টেমের ডাইরেক্ট কানেক্টিভিটিতে এখনো এস্টাবলিশ হয়নি। তো এই 8টা এক্সচেঞ্জ হাউসের মধ্যে আপনারা নিশ্চয়ই অবগত আছেন, খুব রিনাউন্ড বা খুব পরিচিত এক্সচেঞ্জ হাউস হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন, ট্রান্সফার্স, আলানসারি, ন্যাশনাল এক্সেস, এনএসি মানি ট্রান্সফার, প্লাসিড, ইনস্ট্যান্ট ক্যাশ, সিবিএল মানি ট্রান্সফার। এই 8টা এক্সচেঞ্জ হাউসের কোনো রেমিটেন্স আসলে সেই ক্ষেত্রে আপনারা রেমিটেন্স গুলো সরাসরি পেমেন্ট করতে পারবেন না। আর এই 8টা এক্সচেঞ্জ হাউসের বাইরে যে 57টা এক্সচেঞ্জ হাউস আমরা এই উপরে বললাম, এই এক্সচেঞ্জ হাউস গুলো রেমিটেন্সের ক্যাশ পিকআপ রেমিটেন্সের কাস্টমার আসলে এখন থেকে আপনারা, অর্থাৎ এই ট্রেনিং সেশনের পর থেকে আপনারা সরাসরি এজেন্ট আউটলেট থেকেই রেমিটেন্সের টাকা কাস্টমারকে দিতে পারবেন। অর্থাৎ রেমিটেন্স সিস্টেমে পেইড মার্ক নিজেরাই করতে পারবেন এবং করার পরে কাস্টমারকে সরাসরি টাকা দিতে পারবেন। হেড অফিসে কোনো রিকোয়েস্ট পাঠাতে হবে না। অদূর ভবিষ্যতে আমরা এই এক্সচেঞ্জ হাউসগুলোর সাথে, অর্থাৎ 8টা এক্সচেঞ্জ হাউসের সাথে যখন আমাদের রেমিটেন্স সিস্টেমের ইন্টিগ্রেশনটা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনারা 65টা এক্সচেঞ্জ হাউসের জন্যই আপনারা নিজেরাই সরাসরি আপনাদের এজেন্ট আউটলেট থেকে রেমিটেন্সের টাকাগুলো পেমেন্ট করতে পারবেন এবং তার জন্য হেড অফিসে
এখন যেভাবে আপনার রিকোয়েস্ট পাঠাচ্ছেন রেমিটেন্স পেমেন্ট রিকোয়েস্ট, সেটা আর পাঠাতে হবে না। সেক্ষেত্রে আপনারা খুব দ্রুত কাস্টমার সার্ভিস দিতে পারবেন। তো নন ওয়েব বেস, যেহেতু আমাদের ম্যাক্সিমাম এক্সচেঞ্জ হাউস এখন নন ওয়েব বেস অর্থাৎ ডাইরেক্ট পেমেন্ট করার স্কোপ আছে, সেই জন্য নন ওয়েব বেস এক্সচেঞ্জ হাউসের ক্ষেত্রে রেমিটেন্সের টাকা কিভাবে পেমেন্ট করতে হয় সেটা আমরা প্রথমে আগে দেখব। আপনারা এখন রেমিটেন্স সিস্টেমে লগ ইন করার জন্য প্রথমেই যখন আপনারা ব্রাউজারে আমাদের রেমিটেন্স সিস্টেমের লিঙ্কটা ওপেন করেন, এই লগ ইন পেজটা পেয়ে থাকেন। সেখানে এই নতুন সিস্টেমেও আপনারা সেম জিনিসটাই পাবেন এবং এই সিস্টেমে লগ ইন করার জন্য আপনাদের নতুন কোনো আইডি পাসওয়ার্ড লাগবে না। পুরাতন সিস্টেমের যে আইডি পাসওয়ার্ডটা আছে সেটা দিয়েই আপনারা নতুন সিস্টেমে লগ ইন করবেন এবং রেমিটেন্স পেমেন্ট করবেন। তো আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনি নতুন সিস্টেমে এই স্ক্রিনটা দেখতে পারবেন। এটাকে আমরা হোম স্ক্রিন বলতেছি। এই হোম স্ক্রিনে আপনারা এই মেনুগুলো দেখতে পাবেন। তো সেখান থেকে আমরা প্রথমেই দেখে এসেছি যে আমরা এই প্রসেসটা দেখতেছি নন ওয়েব বেস রেমিটেন্স কিভাবে পেমেন্ট করতে হয় এবং এই নন ওয়েব বেস রেমিটেন্স গুলো আপনার এজেন্ট আউটলেট থেকে সরাসরি রেমিটেন্স গুলো পেমেন্ট করতে পারবেন। তো সেটা কিভাবে করতে হয় সেটাই আমরা এখন দেখব। নন ওয়েব বেস রেমিটেন্স পেমেন্টের জন্য পে ডিবিবিএল ট্রানজাকশন এই মেনুতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই স্ক্রিনটা ওপেন হবে। বেনিফিশিয়ারি আইডি টাইপ, এখান থেকে আপনারা বেনিফিশিয়ারি আইডি টাইপটা সিলেক্ট করে নেবেন। আমাদের রেমিটেন্স সিস্টেমে 3 ধরনের আইডি এই মুহূর্তে আমরা অলরেডি জেনেছি যে 3 ধরনের আইডি দিয়ে রেমিটেন্স পেমেন্ট করা যায়। তো এই ক্ষেত্রে আপনাদের একটু বলে রাখি যে এই 3 ধরনের আইডির মধ্যে এনআইডি দিয়ে রেমিটেন্স পেমেন্ট করার সুবিধাটা হলো আপনারা যদি কাস্টমারের এনআইডি দিয়ে কোনো রেমিটেন্স নিতে আসে, সেক্ষেত্রে রেমিটেন্সটা আপনারা সরাসরি আপনাদের এজেন্ট আউটলেট থেকে পেমেন্ট করতে পারবেন এবং তার জন্য হেড অফিসে কোনো রিকোয়েস্ট পাঠাতে হবে না। কারণ এনআইডির যে ভেরিফিকেশন লিঙ্ক অর্থাৎ ইলেকশন কমিশনের যে এনআইডি ভেরিফিকেশন লিঙ্ক, তার সাথে আমাদের রেমিটেন্স সিস্টেমের একটা ডাইরেক্ট কানেক্টিভিটি বা ইন্টিগ্রেশন করা আছে। সুতরাং আপনারা এনআইডি যখন দিয়ে রেমিটেন্স পেমেন্ট করবেন, এনআইডিটা ভ্যালিড কিনা সেই ভেরিফিকেশনটা অটোমেটিক্যালি আমাদের এই রেমিটেন্স সিস্টেমের মাধ্যমে ইনস্ট্যান্টলি হয়ে যাবে। সেই কারণে আমরা প্রিফার করব যে কাস্টমার যাতে এনআইডি নিয়ে রেমিটেন্সের টাকাগুলো পেমেন্ট করতে আসে, তাহলে সুবিধাটা হলো কাস্টমার মানে সরাসরি খুব দ্রুততম সময়ের মাধ্যমে আমাদের এজেন্ট আউটলেট থেকে রেমিটেন্সের টাকাটা নিতে পারবে। তার মানে কিন্তু এটা নয় যে এনআইডি বাদ দিয়ে যদি কেউ পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স নিয়ে যদি আমাদের এজেন্ট আউটলেটে আসে, আমরা তাকে রেমিটেন্সের টাকা পেমেন্ট করব না, এটা কিন্তু নয়। আমরা এই 3 ধরনের যে কোনো আইডি নিয়ে আসলে তাকে আমরা রেমিটেন্সের টাকা পেমেন্ট করব এবং করতে পারবো, সেই ফ্যাসিলিটি আমাদের আছে। কিন্তু আমরা কাস্টমারকে সবসময় মোটিভেট করব বা তাকে বলবো যে তার যদি এনআইডি থেকে থাকে, ইভেন এনআইডির ফটোকপি থেকে থাকে, তাহলে এনআইডি দিয়ে আপনারা রেমিটেন্স টাকাগুলো পেমেন্ট করার জন্য চেষ্টা করবেন। কারণ আমরা বলেছি যে এনআইডিটা সরাসরি আপনারা ভেরিফিকেশন করতে পারবেন রেমিটেন্স সিস্টেমের মাধ্যমে এবং এই এনআইডি দিয়ে রেমিটেন্স পেমেন্ট করার ক্ষেত্রে আপনার হেড অফিসে আর রিকোয়েস্ট পাঠাতে হবে না, সরাসরি আপনি ডাইরেক্ট রেমিটেন্স পেমেন্ট করতে পারবেন এজেন্ট আউটলেট থেকে। তো আমরা ধরে নেই কোনো রেমিটেন্সের কাস্টমার তার ফটো আইডি এনআইডি নিয়ে টাকা নিতে রেমিটেন্সের টাকা নিতে আসছে, সেক্ষেত্রে আপনারা কিভাবে রেমিটেন্সের টাকাটা পেমেন্ট করবেন কাস্টমারকে। প্রথমেই আপনারা দেখেছেন যে বেনিফিশিয়ারি আইডি টাইপ এনআইডি সিলেক্ট করেছেন, এই 3 ধরনের আইডি থেকে এনআইডি সিলেক্ট করেছেন। করার পরে তার নিচেই দেখতে পারবেন যে ক্যাশ পিকআপ টিটি সার্চের জন্য 2টা অপশন দেখাবে, পিনকোড এবং এক্সচেঞ্জ হাউসের নাম। এখান থেকে আপনি বেনিফিশিয়ারি, আপনারা জানেন যে ক্যাশ পিকআপ রেমিটেন্সের জন্য একটা পিনকোড বা গোপন নাম্বার নিয়ে আসে, এই গোপন নাম্বারটা আপনি এখানে ইনপুট দেবেন। আর দেওয়ার পরে আপনারা দেখবেন যে এখানে একটা শর্ট লিস্ট দেখাবে, এরকম একটা শর্ট লিস্ট দেখাবে যে এই পিনকোডটা কোন কোন এক্সচেঞ্জ হাউসের হতে পারে, সম্ভাব্য কোন কোন এক্সচেঞ্জের এই পিনকোড হতে পারে। তো নরমালি আপনারা সবাই জানেন যে 13 ডিজিটের পিনকোড এবং 888 দিয়ে শুরু হলে সেটা চয়েস মানি ট্রান্সফার বা চয়েস মানি ডিবিএ স্মল ওয়ার্ল্ড হয়ে থাকে। তো আমরা ধরে নিলাম যে কেউ এটা এর আগে পেমেন্ট করে নাই এবং তার জানা নাই, সেক্ষেত্রে সে কি করবে,
এই তিনটে এক্সচেঞ্জ হাউসের শর্ট লিস্টে যে তিনটে এক্সচেঞ্জ হাউস আছে, সে প্রথমে সিলেক্ট করে সার্চ দেবে। রেমিটেন্স সিস্টেমে দেখবে যে নো মানি ট্রান্সফার ফাউন্ড একটা মেসেজ দেবে, অর্থাৎ এই পিনকোডের এগেইনস্টে এই এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে কোনো টাকা আসে নাই। তারপরে সে কি করবে, চয়েস মানি দিয়ে সার্চ দেবেন। চয়েস মানি দিয়ে সার্চ দিলে দেখা যাবে ওই রেমিটেন্সের তথ্যগুলো চলে আসবে, কারণ এই পিনকোডটা চয়েস মানিরই পিনকোড এবং চয়েস মানির মাধ্যমে এই কাস্টমার টাকাটা এসেছে। সুতরাং এই তথ্যগুলো শো করবে এখানে, মানে কোন এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে টাকা আসছে, কত টাকা এসছে বা কে টাকা পাঠিয়েছে, বেনিফিশিয়ারির নাম, সেন্ডারের নেম এবং ইভেন বেনিফিশিয়ারি কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বারও রেমিটার দিয়ে দিয়েছে। আপনারা কি করবেন, ওই যে তার এনআইডি নাম্বারটা দিয়েছে, এনআইডি নাম্বারের সাথে আপনি এখানে মিলাবেন যে তার এনআইডি তে যে নামটা আছে সেই নামটা এর সাথে ম্যাচ করে কিনা। আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে রেমিটেন্স পেমেন্টের জন্য প্রত্যেকটা কাস্টমার আমাদের একটা রেমিটেন্স ফর্ম আছে, রিকোয়েস্ট ফর্ম। এই রেমিটেন্স ফর্মটা ফিল আপ করে, অনেক সময় আপনারাও ফিল আপ করে দেন, বেনিফিশিয়ারি সেটাতে সিগনেচার করে। সেখানে আপনারা দেখবেন যে রেমিটারের নাম আছে, এই নামের সাথে রেমিটারের নামটা আপনারা মিলিয়ে নেবেন। তো যদি দেখেন যে বেনিফিশিয়ারি নাম রেমিটারের নাম মোটামুটি মিলে যায়, বা যে বেনিফিশিয়ারি যে অ্যামাউন্টের কথা ডিক্লেয়ার করেছে ফর্মে সেই অ্যামাউন্টও মিলে যায়, তখন আপনারা নেক্সট বাটনে চাপ দেবেন। আর যদি কোনো কারণে কোনো তথ্যে আপনি গরমিল পান, সেটা বেনিফিশিয়ারির নাম অথবা রেমিটারের নাম অথবা অন্য কোনো তথ্য গরমিল পান বা মিসম্যাচ পান, সেই ক্ষেত্রে আপনি ডিনাই বাটনটা ক্লিক করে দেখবেন যে ওখানে একটা ড্রপডাউন লিস্ট আছে, ওই ড্রপডাউন লিস্ট থেকে আপনারা ওই কারণটা উল্লেখ করে অথবা নেম মিসম্যাচ অথবা রং ইনফরমেশন, এই ধরনের অনেকগুলো লিস্টে অনেকগুলো নাম রিজন পাবেন বা কারণ পাবেন। সেখান থেকে যথাযথ রিজনটা সিলেক্ট করে আপনারা ডিনাই করতে পারবেন। তো আমরা ধরে নিচ্ছি যে কাস্টমারের নাম এখানে ম্যাচ করে, যদি ম্যাচ করে সেই ক্ষেত্রে নেক্সট বাটনে ক্লিক করলে এই স্ক্রিনটা চলে আসবে। এই স্ক্রিনটির নাম বলা হয় স্ক্রিনিং স্যাংশন স্ক্রিনিং স্টেপ। স্যাংশন স্ক্রিনিং কাকে বলে? আপনারা জানেন যে মানি লন্ডারিং একটা গ্লোবাল বা বৈশ্বিক ইস্যু, এবং গ্লোবালি কিছু কিছু লিস্ট আছে, কিছু কিছু ব্যক্তির নামে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি বা ফিনান্সিয়াল ট্রানজাকশন করা নিষিদ্ধ, ইউএন স্যাংশন লিস্ট বা এই ধরনের কিছু গ্লোবাল কিছু অর্গানাইজেশনের কাছ থেকে কিছু লিস্ট দেয়া হয়। ওই লিস্টেড নামগুলোর ক্ষেত্রে কোনো বিদেশ থেকে রেমিটেন্স আসুক বা ওদের নামে অ্যাকাউন্ট ওপেন করা বা তাদেরকে আর্থিক কোনো সেবা দেয়া, এটা নিষিদ্ধ। তো তাদেরকে বলা হয় স্যাংশন লিস্ট। এই স্যাংশন লিস্টের সাথে আমাদের রেমিটেন্স সফটওয়্যারের একটা কানেক্টিভিটি করা আছে। আপনাদেরকে আলাদাভাবে কোনো লিস্টে সার্চ করতে হবে না, আমাদের রেমিটেন্স সিস্টেমে সার্চ করে এখানে একটা রেজাল্ট শো করবে। সার্চ করবে কি, বেনিফিশিয়ারি নেম এবং রেমিটারের নেম, এই দুটার নাম ওই যে স্যাংশন বা নিষিদ্ধ লিস্টের সাথে, যেটার সাথে আমাদের রেমিটেন্স সিস্টেম ইন্টিগ্রেশন করা আছে, তার সাথে তারা স্ক্রিনিং বা মিলাই দেখবে যে কোনো নিষিদ্ধ ব্যক্তির নামে টাকা এসছে কিনা বা কোনো নিষিদ্ধ ব্যক্তি এই রেমিটেন্সের টাকাটা পাঠিয়েছে কিনা বিদেশ থেকে। যদি কোনো কারণে কোনো নামের অংশ মিলে যায়, অর্থাৎ ওই নিষিদ্ধ ব্যক্তির যে নামের লিস্ট আছে তার নামের সাথে রেমিটার অথবা বেনিফিশিয়ারি নামের কোনো অংশ যদি সেটা পুরো নাম হোক অথবা আংশিক নাম হোক যদি মিলে যায়, তাহলে একটা এরকম অ্যালার্ট মেসেজ শো করবে পরের স্ক্রিনে। এই অ্যালার্ট মেসেজটাতে আপনি দেখবেন যে নেমের ফিল্ডে দেখবেন যে কোন অংশটা ম্যাচ করছে। যদি কোনো কারণে নামটা পুরোপুরি ম্যাচ করে যায়, তখন আপনার জন্য হয়তো ওটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। তো মোটামুটি ভাবে আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে ম্যাক্সিমাম কেস না পুরোপুরি মিলে না, আংশিক মিলে, যার দরুন এই ধরনের ম্যাচটা, এই ধরনের একটা অ্যালার্ট মেসেজ দেখা যায়। আপনি নামের ক্ষেত্রে দেখবেন যে দেখেন রেমিটারের নেম ছিল আহমেদ ফায়েজউদ্দিন, হয়তো ওই নিষিদ্ধ কোনো ব্যক্তির নামের কোনো অংশে ফায়েজ কথাটা ছিল, যার দরুন সে এই অ্যালার্ট মেসেজটা জেনারেট করেছে এবং আপনাকে একটা সতর্ক বাণী দিচ্ছে যে এই রেমিটার অথবা বেনিফিশিয়ারি কোন নিষিদ্ধ ব্যক্তির লিস্টেড হতে পারে। যেহেতু আপনি দেখতেছেন যে এখানে এই লিস্টের মধ্যে যে নাম আছে তার সাথে পুরোপুরি ম্যাচ করে না, সুতরাং আপনি স্কিপ এন্ড কন্টিনিউ
বাটনটা চেপে পরের ধাপে রেমিটেন্সটা পেমেন্ট করার জন্য যাবেন। তো কোনো কারণে যদি নামটা এখানে আপনারা দেখেন যে পুরোপুরি নামটা মিলে যায়, তারপরেও আসলে এটা নিশ্চিত না যে সেই ওই নিষিদ্ধ ব্যক্তির মাধ্যমে টাকাটা এসছে, সেক্ষেত্রে আপনারা এখানে দেখবেন যে আরো কিছু এডিশনাল তথ্য দেয়া আছে, যে ডেট অফ বার্থ দেয়া আছে অথবা প্লেস অফ বার্থ, এরকম কিছু এডিশনাল বা অতিরিক্ত তথ্য এখানে দেয়া থাকবে। আপনারা তখন কি করবেন, ওই যে বেনিফিশিয়ারি হলে বেনিফিশিয়ারির এনআইডি থেকে তার ডেট অফ বার্থটা বা তার অ্যাড্রেসটা মিলে দেখবেন। যদি রেমিটার হয় তখন যদি রেমিটারের নামটা পুরোপুরি মিলে যায়, আংশিক না হয়ে, তখন আপনি বেনিফিশিয়ারির কাছ থেকে রেমিটারের একটা এডিশনাল তথ্য নেবেন, তার ডেট অফ বার্থ বা তার একটা পাসপোর্টের কপি আপনারা দেখতে চাবেন। দেখে দেখবেন যদি ডেট অফ বার্থ মিলে না যায় তাহলে ধরে নেবেন এটা ফলস ম্যাচ, অর্থাৎ পার্সিয়াল ম্যাচ হওয়ার কারণে আপনাকে এই অ্যালার্টটা দিয়েছে, আসলে পুরোপুরি কোনো তথ্যই ম্যাচ করেনি। আর যদি এরকম হয় যে কোনো কারণে পুরোপুরি সব তথ্য ডেট অফ বার্থ বা নাম পুরো নাম ম্যাচ করে গেছে, তখন কিন্তু আপনি এই রেমিটেন্সটা পেমেন্ট করবেন না। ডিনাই বাটন দিয়ে ওখানে রিজন আছে যে স্ক্রিনিং ম্যাচ দিয়ে আপনি বের হয়ে যাবেন, এবং সাথে সাথে আপনি আমাদের আরএম যে অফিস আছে এজেন্ট ব্যাংকিং আরও অফিসে আপনি এই ঘটনাটা ইনফর্ম করবেন, এবং আরএম অফিস আমাদের ফরেন রেমিটেন্স ডিভিশন অথবা এজেন্ট ব্যাংকিং ডিভিশনে ইনফর্ম করবে, এবং আমরা এটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু কোনো কারণে সব তথ্য পুরোপুরি ভাবে মিলে গেলে, সেই অর্থাৎ নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, এই ধরনের তথ্যগুলো সব মিলে গেলে ওই ব্যক্তিকে কোনোভাবেই টাকা দেওয়া যাবে না বা ওই রেমিটেন্সটা পেমেন্ট করা যাবে না। তো আমরা ধরে নিলাম যে এই দেখতেছি যে এটা পার্সিয়াল ম্যাচের কারণে এই অ্যালার্টটা জেনারেট হয়েছে। এখন আমরা স্কিপ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব, করলে পরের স্ক্রিনটা চলে আসবে। পরের স্ক্রিনে আপনি কি করবেন, তার আইডি নাম্বারটা ইনপুট দিবেন, অর্থাৎ এনআইডি নাম্বারটা ইনপুট দিবেন আর তার ডেট অফ বার্থটা ইনপুট দিবেন। দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে তার ওই যে আমরা বলেছিলাম যে আমাদের এই রেমিটেন্স সফটওয়্যারের সাথে ইলেকশন কমিশনের যে ন্যাশনাল ডাটাবেস আছে তার কানেক্টিভিটি করা আছে, এই কারণে সেখান থেকে তার তথ্যগুলো সরাসরি চলে এসেছে। তার নাম, এনআইডি এবং ডেট অফ বার্থ সব তথ্য এবং ছবি এবং ম্যাচিং পার্সেন্টেজ, এই ম্যাচিং পার্সেন্টেজটা চলে এসছে। দেখেন এই এই নামের সাথে সে এনআইডিতে যে নামটা আছে সেই নামের সাথে সে কি করছে, রেমিটেন্স যে নামে টাকা পাঠিয়েছে অর্থাৎ যার নামে টাকা পাঠিয়েছে তার নামে সে আমার সিস্টেম অটোমেটিক্যালি ম্যাচ করিয়েছে, এবং ম্যাচ পার্সেন্টটা যদি 50% বা তার কম হয় তাহলে আপনি এই রেমিটেন্সটা পেমেন্ট করার জন্য পরের ধাপে বা স্টেপে যেতে পারবেন না। এখানে এনআইডিতে নাম আছে মনেফ টিমু, কিন্তু এখানে যেহেতু আমরা এটা স্যাম্পল ডাটা দিয়ে এই স্ক্রিনটা করেছি, এই জন্য বেনিফিশিয়ারি নাম দেওয়া আছে টেস্ট এম। যেহেতু এই নামের সাথে এই নামের কোনো মিলেই নাই, এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে 0, এবং 0% এই রেমিটেন্সটা আপনি নেক্সট বাটনে ক্লিক করলেও আপনাকে যেতে দেবে না, আপনাকে ডিনাই দিয়ে নেম ডিফার বা বেনিফিশিয়ারি নেম ডিফার রিজন মেনশন করে বের হয়ে আসতে হবে। তো যদি বেনিফিশিয়ারি নাম নেম ম্যাচিং পার্সেন্টেজটা 50% উপরে হয়, তখন আপনি নেক্সট বাটনে ক্লিক করলে কি আসবে, এই স্ক্রিনটা একটা ডিটেল স্ক্রিন চলে আসবে। এই ডিটেল স্ক্রিনে আপনার খুব সামান্য তথ্য আপনাকে ইনপুট দিতে হবে, কন্টাক্ট নাম্বারটা ইনপুট দিতে হবে, অর্থাৎ এই কন্টাক্ট নাম্বারটা যদি রেমিটার কোনোভাবে না দিয়ে থাকে সেই ক্ষেত্রে কন্টাক্ট নাম্বারটা আপনাকে এই জায়গায় ইনপুট দিতে হবে। ইনপুট দেওয়ার পরে আর রিলেশন উইথ রেমিটার, এখান থেকে ড্রপ জোনে দেওয়া আছে যে মানে রেমিটারের সাথে বেনিফিশিয়ারি রিলেশনটা কি, সেটা হতে পারে ফাদার, মাদার, ব্রাদার, ওয়াইফ, স্পাউস, এরকম কিছু রিজন আপনারা পাবেন। ওখান থেকে ড্রপ ডাউন থেকে আপনারা একটা রিজন সিলেক্ট করবেন, মোবাইল নাম্বারটা ইনপুট দেবেন, দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি পরের স্ক্রিনে যাবেন। পরের স্ক্রিনে আপনারা এটা সবাই পরিচিত, এই স্ক্রিনে দুটো জিনিস আপলোড করতে হয়, একটা হলো তার
এনআইডি যে আছে যে আইডি কপিটা দিয়ে টাকা নিতে এসছে তার একটা স্ক্যান কপি আপলোড করতে হবে এবং আরেকটা আপলোড করতে হবে তার যে রেমিটেন্স রিকোয়েস্ট ফর্মটা সে ফিল আপ করতেছে সেই ফর্মটা আপলোড করতে হবে। তো আপলোড করে আপনি যখন আপলোড করে সেভ করবেন সাথে সাথে রেমিটেন্সটা আমাদের রেমিটেন্স সিস্টেমে পেইড মার্ক হয়ে যাবে এবং সিস্টেম থেকে একটা রিসিপ্ট জেনারেট হবে। এই রিসিপ্টটা আপনারা এখনো পান, এটাকে পে আউট রিসিপ্ট বলে। এই পে আউট রিসিপ্টটা জেনারেট হওয়ার সাথে সাথে প্রিন্ট দিয়ে কাস্টমার সিগনেচার নিয়ে কাস্টমারকে রেমিটেন্সের টাকাটা দিয়ে দেবেন। এই হলো সিম্পল প্রসেস। যদি রেমিটেন্সটা আমাদের ওই 57টা এক্সচেঞ্জ হাউসের যে কোনো এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে এসে থাকে এবং যদি কাস্টমার তার অটো আইডি অর্থাৎ এনআইডি নিয়ে আসে সেক্ষেত্রে ডাইরেক্ট রেমিটেন্সটা আপনারা হেড অফিসে না পাঠিয়ে ডাইরেক্ট আপনাদের আউটলেট থেকেই রেমিটেন্সটা পেইড মার্ক করে কাস্টমারকে সরাসরি টাকা দিতে পারবেন। সুবিধা হলো এই সমস্ত ক্ষেত্রে আপনারা আগে কি করতেন, রেমিটেন্সের কিছু লিমিটেড তথ্য এবং এনআইডি রিকোয়েস্ট ফর্ম আপলোড করে সেন্ড টু হেড অফিস করতেন এবং হেড অফিস থেকে সবকিছু ভেরিফিকেশন করে আপনারা কনফার্ম হেড অফিসে কনফার্ম করলে দেন আপনারা ওই প্রিন্ট আউটটা নিতে পারতেন এবং তারপরে আপনি কাস্টমারকে টাকা দিতে পারতেন। তো এখানে পার্থক্যটা হলো এখন আপনি হেড অফিসে আর কোনো রিকোয়েস্ট পাঠাচ্ছেন না। যখন নাকি এই রেমিটেন্সটা আমাদের ওই নন ওয়েব বেস অর্থাৎ 57টা এক্সচেঞ্জ হাউসের কোনো একটা এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে টাকাটা এসে থাকে এবং এই রেমিটেন্সটা পেমেন্ট মানে রিসিভ করার জন্য বেনিফিশিয়ারি তার এনআইডি এনআইডি নিয়ে টাকা নেওয়ার জন্য এসছে। তো যদি কোনো কারণে কোনো যদিও রেমিটেন্সটা এই 57টা এক্সচেঞ্জ হাউসের কোনো একটা এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে এসে থাকে তারপরেও যদি কোনো বেনিফিশিয়ারি এনআইডি না নিয়ে পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স নিয়ে টাকা নিতে আসে সেক্ষেত্রে কিন্তু রেমিটেন্সটা ডাইরেক্ট পেমেন্ট করা যাবে না। কারণ এনআইডি আপনারা দেখেছেন যে এনআইডি কিন্তু সরাসরি ভেরিফিকেশন করা যাচ্ছে আপনার ওখান থেকেই। আপনি এনআইডি নাম্বার ডেট অফ বার্থ দিয়ে যখন আপনি সাবমিট দিচ্ছেন ইলেকশন কমিশন থেকে তার ছবি নাম ডেট অফ বার্থ সহ অন্যান্য তথ্যগুলো আপনাকে দেখাচ্ছে এবং নেমের মেসিং পার্সেন্টেজটা কম্পেয়ার করতেছে। 50%-এর বেশি হলে আপনাকে পেমেন্ট করতে দিচ্ছে অথবা 50% বা তার কম হলে সেটা আপনি ডিনাই করতেছেন। পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে যেহেতু আমাদের এই মুহূর্তে এই ধরনের অনলাইন ভেরিফিকেশনের অপশন নাই, সুতরাং এই ক্ষেত্রে আপনি রেমিটেন্স পেমেন্ট করতে পারবেন কিন্তু ওইটা এই বর্তমান যেভাবে হেড অফিসে রিকোয়েস্ট গুলো চলে আসে ওইভাবেই রিকোয়েস্ট গুলো চলে আসবে। হেড অফিস থেকে আমাদের রেমিটেন্স গুলো কনফার্ম করা হবে, দেন আপনি আগের মতোই প্রিন্ট নিয়ে কাস্টমারকে টাকা দিতে পারবেন। সেজন্য আপনাদেরকে আমি এর আগেও বলেছি যে কোনো রেমিটেন্সের কাস্টমার যদি আসেন তাকে আপনারা রিকোয়েস্ট করবেন তার যদি এনআইডি ডেফিনেটলি যাদের পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স থাকে তাদের সবার ম্যাক্সিমাম কেসে তাদের এনআইডি থাকে, তো তাদেরকে সাজেস্ট করবেন যে তার এনআইডিটা নিয়ে আসার জন্য বা এনআইডি একটা ফটোকপি নিয়ে আসার জন্য। তাহলে সে সুবিধাটা হলো সে খুব দ্রুততম সময়ের মধ্যে রেমিটেন্সের টাকাটা দিতে পারবে এবং আপনাদেরও সুবিধা হলো আপনারও আর ওই রেমিটেন্সের রিকোয়েস্টটা হেড অফিসে পাঠাতে হচ্ছে না এবং আপনাকে কাস্টমারকে খুব দ্রুততম সময়ে মানে সার্ভিসটা দিতে পারবে। তো ধরে নিলাম যে কোনো কাস্টমার এনআইডি না নিয়ে এসে পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসছে, সেই ক্ষেত্রে আপনার টাকাটা কিভাবে পেমেন্ট করবেন? পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে টাকা পেমেন্টের অপশন হলো একইভাবে আমরা শুরুতে দেখেছিলাম যে প্রথমে পে ডিভিবল ট্রানজাকশন। আমরা এটা ধরে নিচ্ছি যে ওই 57টা এক্সচেঞ্জ হাউস যাদের সাথে আমাদের রেমিটেন্স সিস্টেমের কানেক্টিভিটি হয়ে আছে তাদের সেই 57টা যে কোনো একটার মাধ্যমে টাকা এসছে কিন্তু বেনিফিশিয়ারি এনআইডি না নিয়ে এসে পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসছে। সেই ক্ষেত্রে আগের মতোই পে ডিভিবল ট্রানজাকশনে আপনারা ক্লিক করবেন, করার পরে পাসপোর্ট এনআইডির পরিবর্তে পাসপোর্ট সিলেক্ট করবেন, করার সাথে সাথে আপনার এখানে কিন্তু মেসেজ দিবে যে দিস ট্রানজাকশন সেন্ড টু হেড অফিস। তো এটা হেড অফিসে চলে আসবে, অর্থাৎ এটা এই মেসেজটা দিয়ে আপনাকে একটা
অ্যালার্ট করতেছে যে এটা আপনি সরাসরি পেমেন্ট করতে পারতেছেন না, যেহেতু বেনিফিশিয়ারি আইডি টাইপটা পাসপোর্ট, এটা হেড অফিসে পাঠানো হচ্ছে, হেড অফিসের মাধ্যমে কনফার্মেশন বা পেমেন্ট করার জন্য। তারপরে আপনি নেক্সট, দেখেন এখানে নেক্সট বাটন চাপার সাথে সাথে এই স্ক্রিনটা চলে আসবে। এই স্ক্রিনটার সাথে আপনারা প্রত্যেকেই পরিচিত, কারণ এখন যেভাবে আপনারা রেমিটেন্স পেমেন্ট করতেছেন অর্থাৎ আমাদের পুরাতন সিস্টেমে, সেখানে কিন্তু এই স্ক্রিনটার মাধ্যমেই আপনার রেমিটেন্সের তথ্যগুলো ইনপুট দিয়ে আইডি স্ক্যান কপি এবং ওই ফর্মে স্ক্যান কপি আপলোড করে আপনারা হেড অফিসে পাঠান। ঠিক একই স্ক্রিনে এখানেও আপনারা দেখতে পাবেন, এখানে যে আমাদের ম্যান্ডেটরি ফিল্ড গুলো আছে বা কম্পালসরি ফিল্ড গুলো আছে, এই ফিল্ড গুলো ফিল আপ করে আপনারা সেভ বাটনে চাপ দেবেন। দেওয়ার সাথে সাথে এটা আপনার হেড অফিসে এইখানে রিভিউ হবে, অর্থাৎ আপনি দেখতে পারবেন যে আপনি কোন ইনফরমেশন গুলো দিয়েছেন, এবং যদি কোনো কারেকশনের প্রয়োজন হয়, হয়তো আপনি ইনপুট দেওয়ার সময় কোনো তথ্য ভুল ইনপুট দিয়েছেন, আপনি অরিজিনাল ইনপুট এখানে এডিটেবল, এখানে এসে আপনারা এডিট করতে পারবেন। এডিট করার পরে যদি কোনো তথ্য এডিট করার প্রয়োজন হয় এডিট করবেন, আদারওয়াইজ আপনি সেন্ড টু হেড অফিস বাটনে চাপ দেবেন। আর যদি কোনো তথ্য আপনি এডিট করেন সেক্ষেত্রে এডিট অ্যান্ড সেভ বাটনে চাপ দেবেন। আর যদি এরকম হয় যে না এই রেমিটেন্সের পেমেন্টটাই আপনি করবেন না বা ভুলবশত আপনি ইনপুট দিয়ে ফেলছেন, সেক্ষেত্রে আপনি ডিলিট বাটনে চাপ দিলে এই তথ্যগুলো সব মুছে যাবে। তো আমরা ধরে নিলাম যে সব সঠিক ছিল, সেন্ড টু হেড অফিসে চাপ দেওয়ার সাথে সাথে এটা হেড অফিসে চলে আসবে। আর আপনার ওই স্ক্রিনে আপনি একটা লিস্ট দেখতে পারবেন, এই লিস্টে আপনি দেখবেন যে পেন্ডিং যে লিস্ট আছে, সেই পেন্ডিং লিস্টে আপনি দেখতে পারবেন যে এটা কি স্ট্যাটাস শো করতেছে। এখানে দেখতেছে যে পেন্ডিং স্ট্যাটাস শো করতেছে পাঠানোর সাথে সাথে। যখন হেড অফিস থেকে এটা কনফার্ম করা হবে, পেন্ডিংটা পেইড হয়ে যাবে। অথবা কোনো কারণে যদি হেড অফিস থেকে এটা রিজেক্ট করে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে এখানে রিজেক্টেড এবং তার রিজন কি, রিজনে এটা হেড অফিস থেকে রিজেক্ট করছে, এই জায়গাটাতে আপনারা রিজনটা দেখতে পারবেন। তো যেখানে যখন এটা পেইড মার্ক শো করবে, তখন আপনি এই জায়গাটাতে আপনি আরো ডিটেলস দেখতে পারবেন যে কে পেড করছে, কখন পেড করছে, এবং এই জায়গাতে প্রিন্টের একটা আপনার ছবি পাবেন এবং ওই ছবির উপরে ক্লিক করে আপনারা প্রিন্ট নিতে পারবেন। তো এটা গেল যে যদি বেনিফিশিয়ারি আইডি টাইপটা এনআইডি না হয়ে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স হয়, আমরা দেখলাম যে পাসপোর্ট হলে এভাবে পেমেন্ট করতে হয়। ঠিক একইভাবে পাসপোর্টের পরিবর্তে যদি ড্রাইভিং লাইসেন্স হয়, সেক্ষেত্রে আপনারা এই প্রসিডিউর ফলো করে রেমিটেন্সটা হেড অফিসে পাঠাবেন এবং হেড অফিস থেকে কনফার্ম করলে প্রিন্ট বাটন দিয়ে পেইড থাকলে আপনি প্রিন্ট দিয়ে কাস্টমারকে টাকাটা দিয়ে দেবেন। তো এটা দেখলাম আমরা এতক্ষণ যে নন ওয়েব বেস এক্সচেঞ্জ হাউসের ক্ষেত্রে রেমিটেন্স গুলো এনআইডি নিয়ে আসলে কিভাবে পেমেন্ট হয়, অথবা বেনিফিশিয়ারি এনআইডি না নিয়ে এসে পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসলে সেক্ষেত্রে কিভাবে পেমেন্ট হয়। আমরা দেখবো এবার ওয়েব বেস রেমিটেন্স হাউসের মাধ্যমে কিভাবে রেমিটেন্স গুলো পেমেন্ট হয়। আমরা শুরুতেই দেখে এসেছিলাম, এই দেখেন যে এই এই 8টা এক্সচেঞ্জ হাউসকে আমরা বলেছি ওয়েব বেস রেমিটেন্স হাউস। তো এই ওয়েব বেস রেমিটেন্স হাউস গুলোর ক্ষেত্রে কিভাবে রেমিটেন্স গুলো পেমেন্ট হয় সেটা আমরা এখন দেখব। দেখেন ওয়েব বেস রেমিটেন্স হলে এখানে কোনো পরিবর্তন নাই। আপনারা জানেন এই মুহূর্তে আপনারা হেড অফিসে যে রেমিটেন্সের রিকোয়েস্ট গুলো পাঠান, তার মেনুটার নাম হলো এজেন্ট টেলার ইনপুট। ঠিক একইভাবে একই স্ক্রিনে আপনারা এজেন্ট টেলার ইনপুটে গিয়ে রেমিটেন্সের তথ্যগুলো ইনপুট দিয়ে সেভ দিবেন। সেভ দেওয়ার সাথে সাথে রেমিটেন্সের রিকোয়েস্টটা হেড অফিসে, অর্থাৎ ওই যে আমরা একটু আগে দেখলাম যে যদি বেনিফিশিয়ারি আইডি টাইপ এনআইডি না হয় পাসপোর্ট হয়, সেক্ষেত্রে যে প্রসিডিউরটা ফলো করতে হয় ওই অলমোস্ট ওই প্রসিডিউরটা কিন্তু আগের বার আপনি ঢুকেছিলেন পে ডিবিবিল ট্রানজাকশন দিয়ে। কেন? আমরা বলেছিলাম যে ওই রেমিটেন্সটা এসছে ইন্টারনাল নন নন ওয়েব বেস রেমিটেন্স হাউসের মাধ্যমে। এখন আমরা বলতেছি যে 8টা এক্সচেঞ্জ হাউসের সাথে আমাদের ইন্টিগ্রেশন অর্থাৎ সিস্টেমের কানেক্টিভিটি এখনো হয়নি,
সেই 8টার মাধ্যমে যদি যে কোনো একটা আসে, সেই ক্ষেত্রে আপনার এজেন্ট টেলার ইনপুটে গিয়ে তথ্যগুলো ইনপুট দিয়ে সেভ বাটন দেবেন, দিলে এটা হেড অফিসে চলে আসবে। কিন্তু আপনারা একটা কোশ্চেন থাকতে পারে যে কিভাবে আপনারা বুঝবেন যে রেমিটেন্সটা এই ওয়েব বেস না নন ওয়েব বেসের মাধ্যমে এসছে। এটা যারা আপনারা আমাদের এজেন্ট ওনারা আপনারা অলরেডি সুপরিচিত হয়ে গেছেন যে আপনার স্ক্রিনটাতে আমরা একটা ধারণা দিয়েছি যে ওয়েব বেস, এই যে ওয়েব বেস এক্সচেঞ্জ হাউস হলে সেই ক্ষেত্রে ওয়েস্টার্ন ইউনিয়ন হলে তার পিন কত ডিজিট হয়, ট্রান্সফার হলে কত ডিজিট হয় এবং কি দিয়ে শুরু হয়, প্রিফিক্স 33 অর্থাৎ 13 ডিজিট পিন কোড হবে এবং প্রথমে থাকবে 33। এরকম আমরা একটা মানে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো তারপরেও আপনি এজেন্টালা ইনপুট গেলে দেখবেন যে আপনি যে একটা পিন কোড দেওয়ার সাথে সাথে শর্ট লিস্ট হয়ে দেখাবে যে কোন এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে টাকাটা এসে আসতে পারে। ইভেন আপনি যদি ওয়েব বেসের মাধ্যমে আসছে, কিন্তু আপনি যদি নন ওয়েব বেসের অর্থাৎ পেড ইউজার ট্রানজাকশনে ইনপুট দিতে চান, ওখানেও দিলেও কিন্তু হেড অফিসে চলে আসবে, কিন্তু সেই ক্ষেত্রে হয়তো আপনার প্রসিডিউরটা একটু ভুল হবে। সেজন্য আপনার প্রথম কাজ হলো, আমরা এই লিস্টটা দিয়ে দেব। আপনার প্রথম কাজ হলো আপনি দেখবেন যে এই রেমিটেন্সটা ওয়েব বেস রেমিটেন্সের মধ্যে আছে কিনা। যদি ওয়েব বেস রেমিটেন্সের মাধ্যমে এসে থাকে, আপনি ওয়েব বেস রেমিটেন্সে এজেন্টালা ইনপুটে ইনপুট দিয়ে দেবেন। আর যদি এরকম হয় যে আপনি নিশ্চিত জানেন যে এটা ওয়েব বেস রেমিটেন্স না, সেক্ষেত্রে আপনি পে ডিবিবিএল ট্রানজাকশন অর্থাৎ নন ওয়েব যে রেমিটেন্স পেমেন্টের যে অপশন, সেখানে গিয়ে আপনি ডাটাটা ইনপুট দেবেন। আমরা এই লিস্টটা দিয়ে দেব। আর আসলে রেমিটেন্স পেমেন্ট যারা করেন আমাদের এজেন্ট ওনাররা, তারা অলরেডি এটা অভ্যস্ত হয়ে গেছেন যে কোন এক্সচেঞ্জ হাউসের রেমিটেন্স গুলো মানে পিন গুলো কি রকম হয় বা কোন দেশ থেকে আসে এবং আসলে কিভাবে পেমেন্ট করতে হয়, সেটা আপনারা অলরেডি অভ্যস্ত হয়ে গেছেন। তারপরে আমরা আজকে যে প্রেজেন্টেশনের যে কপিটা আছে, আমরা আমাদের আরএম অফিসের মাধ্যমে আমরা এটা আপনাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করব এবং আপনারা এই লিস্টটা রেখে দিবেন। এই লিস্টটা দেখে দেখে হয়তো আপনারা সহজেই একটা ধারণা করতে পারবেন যে কিভাবে ওয়েব বেস রেমিটেন্স গুলো পেমেন্ট করতে হয়। আরেকটা জিনিস আপনারা এখানে খেয়াল করেন, দেখেন ওয়েব বেস রেমিটেন্সের এই 8টার মধ্যে আবার দুইটার আছে পিন 12 ডিজিট, দুইটার আছে, তিনটার আছে 9 ডিজিট। তো 9 ডিজিট পিন কোড হলে সেই ক্ষেত্রে দেখা যায় হয়তো আপনারা একটু কনফিউজ হয়ে যাবেন যে কিভাবে রেমিটেন্সটা পেমেন্ট করতে হয়। তো আপনার সুবিধা হলো যদি এখানে ভুলও হয়, আপনি কি করবেন, দেখেন এখানে আমরা ওই জায়গায় যাই, ওয়েব বেস রেমিটেন্সের ক্ষেত্রে আপনি এজেন্টাল ইনপুট দেওয়ার পরে দেখেন এই জায়গাটাতে পিন কোড দিবেন। এখানে আর আপনার এক্সচেঞ্জ হাউস সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি নিশ্চিত হতে না পারেন, শুধু পিন কোড দিবেন। পিন কোড দেওয়ার পরে আপনি আদার যে এক্সপেক্টেড অ্যামাউন্ট বা তার মোবাইল নাম্বার, আইডি, এই ইনপুট গুলো দিয়ে আপনি সেভ দিবেন। আমাদের হেড অফিস থেকে আমরা এটা আইডেন্টিফাই করব যে এটা কোন এক্সচেঞ্জ হাউসের এই 8টার কোনটার মাধ্যমে টাকাটা এসছে, সেই অনুপাতে আপনাদেরকে আমরা পেমেন্টের রিকোয়েস্টটা কনফার্ম করে থাকবো। সুতরাং আপনাদের এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছুই নাই যে এই 8টার মধ্যে কোনটার মাধ্যমে এসছে সেটা আপনাদেরকে নির্ধারণ করেই পাঠাতে হবে এমন না। একটা এক্সচেঞ্জ হাউসের নামের অপশন আছে, কিন্তু সেটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল হিসেবে আছে। সুতরাং আপনার যদি একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আপনারা একটু ধৈর্য ধরেন, আমরা আবার আসতেছি।
টেকনিক্যাল প্রবলেম হয়েছে, আমরা আবার 5 মিনিটের মধ্যে শুরু করতেছি আমরা আবার। ঘুমে যান। হ্যালো, একটু আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি, একটু টেকনিক্যাল কারণে হয়তো আমরা মাঝপথে থেমে গিয়েছিলাম। তো আমরা আবার একটু রিভিউ করি। আমরা ছিলাম যে ওয়েব বেস যে 8টা হাউস আছে সেটার ক্ষেত্রে রেমিটেন্স আসলে কিভাবে পেমেন্ট করতে হয়। তো আমরা বলেছিলাম যে এটা জাস্ট আগের মতোই স্ক্রিনটা, এজেন্ট টেলার ইনপুটে গিয়ে প্রয়োজনীয় তথ্যগুলো ইনপুট দেওয়ার পরে সেভ দিলে পরে এটা আমাদের হেড অফিসে চলে আসবে এবং হেড অফিস থেকে আমরা কনফার্ম করলে আপনি এখানে পেন্ডিং এর জায়গায় পেড দেখতে পারবেন এবং এখানে রিসিটের জায়গায় একটা প্রিন্টারের ছবি দেখতে পারবেন এবং প্রিন্ট নিয়ে আপনি কাস্টমারকে টাকা দিতে পারবেন। অর্থাৎ ওয়েব বেস রেমিটেন্স গুলোর ক্ষেত্রে প্রসিডিউরটা হলো আপনারা পুরাতন সিস্টেমে যেভাবে রেমিটেন্স পেমেন্ট করতেছেন ঠিক হুবহু ওই স্ক্রিনে গিয়ে ওই তথ্যগুলো ইনপুট দিয়ে এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি এবং রেমিটেন্স ফর্মের স্ক্যান কপি আপলোড করে সেভ দেওয়ার সাথে সাথে হেড অফিসে চলে আসবে। হেড অফিস থেকে কনফার্ম করলে আপনি রেমিটেন্সের টাকাটা পেমেন্ট করতে পারবেন। তো এখানে আমরা একটা স্ক্রিন দেখাচ্ছি যে ট্রানজাকশন ফেল অর টাইম আউট। আপনারা রেমিটেন্স পেমেন্ট করতে গিয়ে যদি এরকম দেখেন যে রেমিটেন্সটা পেইড মার্ক হয়েছে, আপনি রিসিটও জেনারেট করেছেন, কোনো কারণে টাকাটা আপনার অ্যাকাউন্টে আপনার জমা হয়নি, সেই ক্ষেত্রে ট্রানজাকশন ফেল অর টাইম আউটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার টাকাটা জমা হয়ে যাবে এবং ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা শুধু তখনই করবেন যখন কোনো কারণে আপনি হয়তো রিসিটটা জেনারেট করতে পারেননি অথবা রিসিট জেনারেট হয়েছে কিন্তু আপনার অ্যাকাউন্টে ওই রেমিটেন্সটার এগেইনস্টে টাকা জমা হয়নি, তখনই শুধু ট্রানজাকশন ফেল বা টাইম আউটে গিয়ে দেখবেন যে ওই পিনকোডটা এখানে শো করতেছে। জাস্ট এখানে আপনি এটা প্রসেস চালাই দিলে আপনার রিসিট জেনারেট হবে অথবা আপনার টাকাটা অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তো রিসিট জেনারেশন আমরা যেটা দেখলাম যে একটা ট্রানজাকশন যখন যদি এনআইডি দিয়ে আপনি নন ওয়েব বেস ট্রানজাকশন পেমেন্ট করেন অটোমেটিক্যালি রিসিটটা জেনারেট হয়ে যায়। আবার ওয়েব বেস পেমেন্টের ক্ষেত্রে আমরা দেখলাম যে
হেড অফিস থেকে যখন পেমেন্টটা কনফার্ম করা হয় সাথে সাথে আপনি ওখানে একটা প্রিন্টারের ছবি দেখতে পারেন এবং ওখান থেকে আপনি প্রিন্ট নিতে পারেন। এরপরেও যদি আপনি কোনো কারণে প্রিন্টার নিতে না পারেন সেক্ষেত্রে রিসিট জেনারেশনে গিয়ে ওই পিন কোডটা দিয়ে এক্সচেঞ্জ হাউসের নাম সিলেক্ট করে এভাবে আপনি পিনকোড এক্সচেঞ্জ হাউসের নাম সিলেক্ট করে অ্যামাউন্টও দিতে পারেন, কিন্তু অ্যামাউন্টটা কম্পালসারি নয়। এক্সচেঞ্জ হাউসের নামটা সিলেক্ট করে জেনারেট দিলে আপনার রিসিপ্টটা আপনার জেনারেট হয়ে যাবে। ওই রিসিপ্টটাতে আপনি কাস্টমারের সিগনেচার নিয়ে তাকে রেমিটেন্সের টাকাটা দিয়ে দেবেন। এটা শুধু তখনই করবেন যদি কোনো কারণে আপনি প্রথমবার রিসিপ্টটা জেনারেট করতে ফেল করেন অথবা আপনি জেনারেট করেছেন কিন্তু প্রিন্ট আউট নিতে পারেন নাই। সেকেন্ড টাইম আপনার রিসিপ্টটা জেনারেট করতে গেলে শুধু তখনই আপনি এই রিসিপ্ট জেনারেশনে গিয়ে পিনকোড এবং এক্সচেঞ্জ হাউসের পিনকোড এবং এক্সচেঞ্জ হাউসের নাম সিলেক্ট করে আপনি রিসিপ্টটা জেনারেট করতে পারবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের রেমিটেন্সের ক্ষেত্রে সরকারি 2% ইনসেনটিভ, যেটা সরকারি প্রণোদনা আমরা বলি, এই 2% ইনসেনটিভ দেওয়া হচ্ছে। তো 5 লাখ টাকা পর্যন্ত যদি মূল রেমিটেন্সটা 5 লাখ টাকা পর্যন্ত হয় সেই ক্ষেত্রে আপনারা সরাসরি আপনাদের এজেন্ট আউটলেট থেকে কাস্টমারকে ইনসেনটিভের টাকাটা দিতে পারেন। কিন্তু প্রশ্ন হলো কিভাবে দেবেন। সেক্ষেত্রে আপনারা জানেন যে এতদিন আপনারা ইনসেনটিভের টাকাটা দিতেন হেড অফিস থেকে, যখন ইনসেনটিভটা কনফার্ম করা হতো প্রিন্সিপাল রেমিটেন্সের সাথে সাথে, তখনই শুধু আপনারা এজেন্ট পেন্ডিং আপ টু 5 লাখ এখানে গিয়ে ওই রিসিপ্টটা জেনারেট করে ইনসেনটিভের টাকাটা দিতেন। কিন্তু এখন আর যেহেতু আপনারা সরাসরি রেমিটেন্সটা পেমেন্ট করতে পারতেছেন, যে রেমিটেন্সটা এনআইডি দিয়ে সরাসরি পেমেন্ট করবেন সেটার ইনসেনটিভটাও আপনার এখান থেকে সরাসরি প্রসেস হয়ে যাবে। তার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, গভর্নমেন্ট ইনসেনটিভে গিয়ে এইচও সিপিইউ পেন্ডিং আপ টু 5 লাখ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন যে আপনার ওই লিস্টে এখানে এই লিস্টে আপনার ওই পিন কোডটার এগেইনস্টে ইনসেনটিভের অ্যামাউন্টটা শো করবে। আপনি এখানে প্রসেস চালা দিবেন, দেওয়ার সাথে সাথে আপনার ওই এই স্ক্রিনে চলে যাবে, অর্থাৎ ওই পিন কোডটা আপনার অ্যাভেলেবেল হবে এজেন্ট পেন্ডিং আপ টু 5 লাখ এখানে চলে আসবে। এটা আপনারা বর্তমানে এই কাজ করতেছেন যে কোনো ইনসেনটিভ পেমেন্ট করলে এজেন্ট পেন্ডিং আপ টু 5 লাখ থেকে আপনারা রিসিপ্ট জেনারেট করে গভর্নমেন্ট ইনসেনটিভটা পেমেন্ট করেন। ঠিক একইভাবে এখানে গিয়ে রিসিপ্টটা জেনারেট করবেন। এই রিসিপ্টের ঘরে গিয়ে ক্লিক করে রিসিপ্টটা জেনারেট করবেন, করে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে ইনসেনটিভের টাকাটা জমা হয়ে গেছে। আপনি রিসিপ্টে কাস্টমারের স্বাক্ষর নিয়ে টাকাটা দিয়ে দেবেন। এটা গেল আমাদের গভর্নমেন্ট ইনসেনটিভ পেমেন্ট যদি রেমিটেন্সের অ্যামাউন্টটা 5 লাখ বা তার কম হয়। তো যদি রেমিটেন্সের অ্যামাউন্টটা 5 লাখ টাকার উপরে হয় সেই ক্ষেত্রে প্রসিডিউরটা কি রকম? সেই ক্ষেত্রে প্রসিডিউরটা হলো বেনিফিশিয়ারিকে রেমিটারের দুটো অতিরিক্ত তথ্য বা ডকুমেন্ট দিতে হয়। সেটা বাংলাদেশ ব্যাংকের রিকোয়ারমেন্ট অনুযায়ী অর্থাৎ গাইডলাইন অনুযায়ী দুটা রেমিটারের ডকুমেন্ট লাগে। একটা হলো রেমিটারের পাসপোর্টের কপি, আর একটা হলো সে বিদেশে যে চাকরি করে অথবা বিজনেস করে তার একটা প্রমাণপত্র। সে যদি চাকরি করে তাহলে সেই ক্ষেত্রে যে চাকরিদাতা তার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, অথবা যদি বিজনেস করে তাহলে সেই দেশের ট্রেড লাইসেন্স অথবা বিজনেস রিলেটেড ডকুমেন্ট, সাথে পাসপোর্টটা ম্যান্ডেটরি। অর্থাৎ দুইটা জিনিস যদি রেমিটেন্সের অ্যামাউন্টটা 5 লাখ টাকার উপরে হয় সেই ক্ষেত্রে বেনিফিশিয়ারি রেমিটারের অতিরিক্ত দুটি ডকুমেন্ট দিবেন গভর্নমেন্ট ইনসেন্টিভের টাকাটা নেওয়ার জন্য। একটা হলো রেমিটের পাসপোর্টের কপি, আর একটা হলো বিদেশে চাকরি বা ব্যবসা করলে তার প্রমাণপত্র হিসেবে চাকরি নিয়োগপত্র অথবা ব্যবসার ট্রেড লাইসেন্স অথবা প্রযোজ্য ক্ষেত্রে ব্যবসা রিলেটেড কোনো কাগজপত্র তাকে দিতে হবে। সেটা নেয়ার পরে আপনি কি করবেন, এই এই মেনুতে গিয়ে অর্থাৎ ডকুমেন্ট আপলোড আপ টু মোর দেন 5 লাখ এখানে গিয়ে আপনি ওই রেমিটারের যে দুটো এডিশনাল তথ্য দিয়েছে অর্থাৎ পাসপোর্ট এবং চাকরি বা ব্যবসার প্রমাণপত্র, সেইটার তথ্যগুলো এখানে ইনপুট দেবেন। দিয়ে আপনি এজেন্ট পেন্ডিং মোর 5 লাখ এখানে গিয়ে ওই রিসিপ্টটা জেনারেট করে কাস্টমারকে ইনসেন্টিভের টাকাটা দিয়ে দেবেন। তবে একটা জিনিস এখানে মনে রাখার বিষয় হলো যে কোনোভাবেই যদি অ্যামাউন্টটা প্রিন্সিপাল অ্যামাউন্টটা 5 লাখ টাকার উপরে হয়
তাহলে সেক্ষেত্রে আমরা প্রিন্সিপালটা কিন্তু অ্যাজ ইউজুয়াল তার আইডি অর্থাৎ এনআইডি, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের বেসিসে দিয়ে দেব। শুধুমাত্র রেমিটারের অতিরিক্ত দুটো ডকুমেন্ট লাগবে তখনই যখন সে ওই 5 লাখ টাকার উপরে যে কোনো অ্যামাউন্টের রেমিটেন্স আসলে সে যদি সরকারি 2% ইনসেন্টিভের টাকা নিতে চায় তখনই শুধু রেমিটারের তথ্য বা এডিশনাল ডকুমেন্ট লাগবে। এবং সে যদি এটা ইনস্ট্যান্ট আপনাকে দিতে না পারে আপনারা এটা ইনফর্ম করবেন যে যেদিন মূল রেমিটেন্সটা নিয়েছে তার পরবর্তী 2 মাসের মধ্যে যে কোনো একদিন রেমিটারের ওই তথ্যগুলো নিয়ে আসলে সে ইনসেন্টিভের টাকাটা নিতে পারবে। তো এটাই ছিল আমাদের আজকে ট্রেনিং এর মূল বিষয়। তো আশা করি আপনারা এই ট্রেনিংটা উপভোগ করেছেন। তারপরেও আমি জাস্ট একটু আপনাদেরকে সামারাইজ করি। আমরা শুরুতেই বলেছিলাম যে আমাদের এই মুহূর্তে 65টা পার্টনার এক্সচেঞ্জ হাউস আছে, অর্থাৎ 65টা এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে সরাসরি ক্যাশ পিকআপ রেমিটেন্স গুলো আসে। এই 65টা এক্সচেঞ্জ হাউসের মধ্যে আমরা বলেছি যে 57টা এক্সচেঞ্জ হাউসের সাথে আমাদের রেমিটেন্স সিস্টেম কানেক্টিভিটি হয়ে গেছে, অর্থাৎ তাদের এক্সচেঞ্জ হাউসের সিস্টেমের সাথে আমাদের সিস্টেমে কানেক্টিভিটি হয়ে গেছে এবং তাদের রেমিটেন্স গুলো আমরা সরাসরি পেমেন্ট করতে পারি। ইভেন আমাদের এজেন্ট আউটলেট ওনাররা তারা তাদের আউটলেট থেকে পেমেন্ট করতে পারবে যদি কাস্টমার এনআইডি নিয়ে টাকাটা নিতে আসেন। আর যদি কোনো কারণে এনআইডির পরিবর্তে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন বেনিফিশিয়ারি, সেই ক্ষেত্রে টাকাটা পেমেন্ট করার জন্য হেড অফিসে রিকোয়েস্ট চলে আসে এবং হেড অফিস থেকে কনফার্ম করলে টাকাটা পেমেন্ট করা যায়। একইভাবে আমরা যে বললাম যে 8টা এক্সচেঞ্জ হাউস আছে তাদেরকে আমরা ওয়েব বেস রেমিটেন্স বলতেছি এবং এই ওয়েব বেস রেমিটেন্স গুলোর ক্ষেত্রে আমরা যে প্রসিডিউরটা আছে সেটা হলো পুরাতন যে সিস্টেমের প্রসিডিউরটা হুবহু একই প্রসিডিউরে রেমিটেন্স গুলো হেড অফিসে রিকোয়েস্ট পাঠানো হবে। হেড অফিস থেকে কনফার্ম করলে আমাদের এজেন্ট আউটলেট ওনার ভাইয়েরা তার কাস্টমারকে টাকাটা পেমেন্ট করতে পারবেন। আর একটা জিনিস আমরা বললাম যে রেমিটেন্সের ক্ষেত্রে সরকারি 2% প্রণোদনা বা ইনসেন্টিভ একটা প্রোগ্রাম আছে এবং ইনসেন্টিভটা পেমেন্ট করার জন্য আমরা দেখলাম যে যদি রেমিটেন্সটা ডাইরেক্ট এজেন্ট আউটলেট থেকে পেমেন্ট হয়, অর্থাৎ এনআইডি দিয়ে ওই 57টা এক্সচেঞ্জ হাউসের কোনো রেমিটেন্স পেমেন্ট হলে সেই ক্ষেত্রে ইনসেন্টিভটাও আমাদের এজেন্ট আউটলেট ওনারা সরাসরি পেমেন্ট করতে পারবেন এবং সেটা ওই গভর্নমেন্ট ইনসেন্টিভ মেনুতে গিয়ে প্রসেস করে। আর যদি সেটা 5 লাখ টাকার উপরে হয় সেই ক্ষেত্রে রেমিটারের দুটো অতিরিক্ত তথ্য পাসপোর্ট এবং এমপ্লয়মেন্ট আইডি অথবা তার বিজনেস আইডি, বিজনেস ডকুমেন্ট, রেমিটারের এই দুটো তথ্য বেনিফিশিয়ারি প্রোভাইড করবে আমাদের এজেন্ট আউটলেটে এবং যখন প্রোভাইড করবে এটা অবশ্যই 2 মাসের মধ্যে করতে হবে এবং করলে পরে আমাদের এজেন্ট আউটলেট টেলার ওই তথ্যগুলো রেমিটেন্স সিস্টেমে ইনপুট দিয়ে রেমিটেন্সের ইনসেন্টিভটা পেমেন্ট করতে পারবে। তো এইটা ছিল আমাদের সিম্পল প্রসিডিউর। এখন আমরা আপনাদের কাছ থেকে যদি কোনো সাজেশন থাকে এই সাজেশন গুলো আপনি এখনো দিতে পারেন অথবা আমাদের আরএম অফিস আছে, এবি অফিস আছে, তাদের মাধ্যমে আপনারা আপনাদের সাজেশন গুলো পাঠালে আমার মনে হয় আমরা পেয়ে যাব এবং আমরা ওই অনুযায়ী হয়তো চেষ্টা করব আপনাদের কোনো সাজেশন থাকলে সেটা বিবেচনা করার জন্য। তো আমরা আজকে এই পর্যন্তই আসলে শেষ করতে চাই। শেষে আমাদের যে আজকের পোস্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ রাশেদুজ্জামান ভাই, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং রিজিওনাল হেড, তাকে আমরা একটু সমাপনী বক্তব্য দেওয়ার জন্য রিকোয়েস্ট করব। রাশেদ ভাই। রাশেদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ ধন্যবাদ জাহাঙ্গীর। থ্যাংক ইউ। তো আমার মনে হয় আপনারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমাদের সেশনটা দেখলেন। আর আমরা আগেই আপনাদের সাথে কথা বলেছি এই আজকের যে প্রেজেন্টেশনের ট্রেনিং মেটেরিয়াল গুলো আপনাদের রিজিওনাল যে অফিস বা এরিয়া ম্যানেজার ওনাদের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আর লিঙ্কটা ওনাদের কাছে আমাদের দেওয়া আছে। তো এইগুলা রেমিটেন্সের যে প্রসেস গুলা
অলরেডি সবগুলা এজেন্ট আউটলেটের জন্য ওপেন আছে। আপনারা যারা আজকে ট্রেনিং করবেন বা আপনাদের সাথে যদি অন্য কোনো এজেন্ট আউটলেট বাদ পড়ে থাকে, আপনাদের সাথে যদি কেউ কথা বলে পেমেন্ট করতে চায় তারাও পারবে। তো নতুন এই প্রসেসটা যেহেতু শুরুর দিকে হয়তো একটু প্রবলেম হইতে পারে, আমরা বা আপনাদের সাথে যে এজেন্ট ব্যাংকিং এর যে স্যাররা আছে ওনাদের আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে। আশা করি নতুন প্রক্রিয়ায় রেমিটেন্স পেমেন্টে আপনাদের রেমিটেন্স ব্যবসা আরো গতিশীল হবে এবং ডাচ বাংলা ব্যাংকের যে কাস্টমার সার্ভিস এবং রেমিটেন্সের বিজনেস আরো গতিশীল হবে। এই ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আজকের এই অনলাইন ট্রেনিং সেশন শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দরভাবে রেমিটেন্স সার্ভিস দিয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। মরিয়ম।